Hello everyone, Assalamu alaikum. Welcome to the admission program arranged by 10 Minute School. আজকের ইংলিশ সেকেন্ড পেপার ক্লাসে আমি আপনাদের সাথে আছি এসকে রায়হান। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকব। দেখতে দেখতেই আমরা ইংলিশ সেকেন্ড পেপারের একদম শেষ ক্লাসে চলে এসেছি। হ্যাঁ, আজকে আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের লাস্ট ক্লাস। লাস্ট ক্লাসে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেই টপিকগুলো হচ্ছে প্যারালেলিজম, redundancy, use of need, use of know and know-how, confusing verbs, say or tell, use of do or make, direct and indirect objects. টপিকগুলো খুবই ইন্টারেস্টিং এবং খুবই সিম্পল, খুবই ইজি, কনফিউশনের তেমন কোনো অবকাশ টপিকগুলোতে নেই। তো ভিডিওটি যদি আমরা মনোযোগের সাথে দেখি তাহলে ইনশাআল্লাহ পুরো ভিডিওটি আমরা ভালোভাবে বুঝতে সক্ষম হব। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই আমরা আজকের মূল আলোচনায়। মূল আলোচনা শুরু করার পূর্বে ছোট্ট একটি কথা বলে নিতে চাই। টপিকগুলো খুবই ইজি এবং অনেকের কাছে মনে হতে পারে টপিকগুলো খুব একটা ইম্পর্ট্যান্ট না, কিন্তু টপিকগুলো খুব ইজি হলেও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমরা এখান থেকে প্রায় অনেক প্রশ্ন আসতে দেখি। বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এখান থেকে প্রায় ছোটোখাটো প্রশ্ন এসে থাকে এবং ছেলেমেয়েরা জাস্ট খামখেয়ালির জন্য সেখান থেকে ভুল করে থাকে। তো আমরা খামখেয়ালি না করে পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগের সাথে দেখার চেষ্টা করব। তাহলে চলে যাই আজকে আমরা আমাদের প্রথম টপিকে। প্রথম টপিকটা হচ্ছে প্যারালেলিজম। প্যারালেলিজম বলতে আমরা কি বুঝি? প্যারালেলিজম বলতে আসলে যে জিনিসটা বুঝি, ডেফিনেশনটা আমরা একটু দেখি, যে যখন কোনো সেন্টেন্সে ধারাবাহিকভাবে তালিকা আকারে দুই বা ততোধিক আইডিয়া বলতে এখানে ওয়ার্ড বা ফ্রেজকে বোঝানো হচ্ছে, আইডিয়া দেওয়া হয়, তখন সকল কম্পোনেন্টস এর অবশ্যই গ্রামাটিক্যাল ফর্ম একই থাকতে হবে। অর্থাৎ একটি সেন্টেন্সে যখন আমরা একাধিক তথ্য দেই কিংবা একাধিক আইডিয়া প্রেজেন্ট করি, তখন প্রত্যেকটি আইডিয়া কিংবা কম্পোনেন্টের গ্রামাটিক্যাল ফর্মটি একই থাকতে হয়। গ্রামাটিক্যাল ফর্ম বলতে আমরা যদি নাউন ইউজ করি, প্রত্যেকটা গ্রামাটিক্যাল ফর্মের নাউন থাকতে হয় প্রত্যেকটা কম্পোনেন্টের। আমরা যদি জিরান্ড ইউজ করি, প্রত্যেকটা কম্পোনেন্টের গ্রামাটিক্যাল ফর্ম জিরান্ড থাকতে হয়। যদি ইনফিনিটিভ ইউজ করি, ইনফিনিটিভ থাকতে হয়। যদি আমরা ফ্রেজ ইউজ করি, ফ্রেজ থাকতে হয়। যদি আমরা ক্লজ ইউজ করি তাহলে প্রত্যেকটা কম্পোনেন্ট ক্লজে থাকতে হয়। অর্থাৎ গ্রামাটিক্যাল ফর্মেটটা সেম থাকতে হয়। যেমন এখানে আমরা কিছু এক্সাম্পল দেখি, বিষয়টা খুবই ইজি, এক্সাম্পল দেখলে আমরা বুঝে যাব। এখানে বলছে প্রফেসর উইলিয়ামস এনজয়েস টিচিং অ্যান্ড টু রাইট। অর্থাৎ প্রফেসর উইলিয়াম পড়াতে এবং লিখতে খুব ভালোবাসে কিংবা খুব এনজয় করে, খুব উপভোগ করে। এখানে আমরা যে জিনিসটা দেখছি যে প্রফেসর উইলিয়াম দুইটা বিষয় উপভোগ করে, একটা হচ্ছে টিচিং, একটা হচ্ছে শিক্ষকতা, আর একটা হচ্ছে লেখালেখি করা। কিন্তু এখানে আমরা দেখছি টিচিং এর ফর্মেটটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ জিরান্ডের ফর্মটা আছে এবং লিখার কথাটা এখানে ইনফিনিটিভ ইউজ করে লিখেছে। মাঝখানে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা ইউজ করেছি অ্যান্ড। তো এখানে দুটি ফরম্যাট কিন্তু সেম নেই, অর্থাৎ একটা কম্পোনেন্ট হচ্ছে জিরান্ডের ফরম্যাটে আছে, আরেকটা কম্পোনেন্ট ইনফিনিটিভের ফরম্যাটে আছে। তো এখানে আমরা যেটা করতে পারবো, আমরা ভার্বালের ক্লাসে দেখেছি যে এনজয়ের পর সাধারণত আমরা জিরান্ড ইউজ করে থাকি। এনজয় একটি ভার্ব, ওই ভার্বটির পর আমরা সাধারণত সবসময় জিরান্ড ইউজ করে থাকি। তো এখানে আমরা যেটা করতে পারি যে এন্ডের পর যে ইনফিনিটিভের ফর্মটা আছে এটাকে আমরা চেঞ্জ করে কি করে দিতে পারি, জিরান্ড করে দিতে পারি। তাহলে এখানে আমরা সিম্পলি বলতে পারি প্রফেসর উইলিয়াম এনজয়েস টিচিং অ্যান্ড রাইটিং। অর্থাৎ কনজাংশনের আগের এবং পরের দুইটা কম্পোনেন্টের গ্রামাটিক্যাল ফরম্যাটটা এখানে সেম করে দেওয়া জাস্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে আরেকটা সেন্টেন্স বলছে জেন ইজ ইয়ং এনথুজিয়াস্টিক অ্যান্ড শি হ্যাজ ট্যালেন্ট। তো এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে ইয়ং হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, এনথুজিয়াস্টিক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে এন্ডের পর আমরা শি হ্যাজ ট্যালেন্ট এখানে একটা ক্লজ ইউজ করেছি। অর্থাৎ জেনের তিনটা গুণ এখানে বোঝাতে চাচ্ছে, অর্থাৎ তিনটা কম্পোনেন্টের গ্রামাটিক্যাল ফরম্যাট কিন্তু এখানে সেম নেই। যেমন ইয়ং এবং এনথুজিয়াস্টিক এই দুইটা গ্রামাটিক্যাল ফরম্যাট আমরা দেখছি সেম আছে অ্যাডজেক্টিভ, কিন্তু শি হ্যাজ ট্যালেন্ট এটা অ্যাডজেক্টিভের ফর্ম নিয়ে এটা একটা ক্লজ দেওয়া আছে। অর্থাৎ তিনটা কম্পোনেন্টের গ্রামাটিক্যাল ফরম্যাট সেম হলো না, অর্থাৎ সেন্টেন্সটি এক্ষেত্রে গ্রামাটিক্যালি ভুল হয়ে গেল। তো এটাকে আমরা কীভাবে কারেক্ট করতে পারি? জাস্ট এই ক্লজটাকে আমরা যদি একটা অ্যাডজেক্টিভে রূপান্তর করে দিতে পারি তাহলেই হয়ে যায়। আমরা সিম্পলি বলতে পারি জেন ইজ ইয়ং এনথুজিয়াস্টিক অ্যান্ড ট্যালেন্টেড। শি হ্যাজ ট্যালেন্ট বলা যেই কথা, ট্যালেন্টেড বললে একই বিষয় ইন্ডিকেট করছে। তারপর আমরা আরেকটা এক্সাম্পল এখানে খেয়াল করি, যেমন
উই লার্নড টু রিড দ্য প্যাসেজেস কেয়ারফুলি অ্যান্ড আন্ডারলাইনিং দ্য মেইন আইডিয়াস। এখানে আমরা যে দেখছি যে আমরা শিখেছি দুইটা জিনিস, একটা হচ্ছে প্যাসেজটা ভালোভাবে পড়া এবং মেইন আইডিয়াগুলো আন্ডারলাইন করা। কিন্তু এখানে দুইটা গ্রামাটিক্যাল ফর্মেট কিন্তু সেম নেই। এন্ডের আগে আমরা বলছি টু রিড অর্থাৎ ইনফিনিটিভ ইউজ করেছি এবং এন্ডের পরে আমরা জেরান্ড ইউজ করেছি। তো এখানে আমরা সেন্টেন্সটাকে কারেক্ট করার জন্য কি করতে পারি, উই লার্ন টু রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড টু আন্ডারলাইন দ্য মেইন আইডিয়াস। অর্থাৎ এখানে আমরা দুইটা গ্রামাটিক্যাল ফর্মেট সেম রাখার জন্য পরের জেরান্ডটাকে কনভার্ট করে আমরা ইনফিনিটিভ কনভার্ট করে দিয়েছি। ঠিক আছে, তো বিষয়টা কিন্তু খুবই ইজি, আশা করি সবাই বিষয়টা ভালোভাবে বুঝেছ। তাহলে আমরা এখন আরও কিছু রুলস দেখি এখানে, যে বলছে রিমেম্বার দ্যাট দ্য ফলোয়িং কোরিলেটিভস উইল বি ফলোড বাই দ্য সেম গ্রামাটিক্যাল ফর্মস। অর্থাৎ এই কোরিলেটিভ কনজাংশনগুলো যেমন নট অনলি, বাট অলসো, নট, বাট, বোথ, ডট ডট এন্ড, আইদার অর, নাইদার নর। অর্থাৎ আমরা জানি নট অনলির পর একটা কম্পোনেন্ট থাকবে এবং বাট অলসোর পর আরেকটা কম্পোনেন্ট থাকবে এবং দুইটা গ্রামাটিক্যাল ফর্মেট কি থাকবে, সেম থাকবে। নট ডট ডট, বাট ডট ডট, এখানেও নটের পর যেই বিষয়টা বলা হবে সেটার গ্রামাটিক্যাল ফর্ম এবং বাটের পর যে বিষয়টা বলা হবে সেটা গ্রামাটিক্যাল ফর্ম সেম হতে হবে। অর্থাৎ সবগুলোর ক্ষেত্রেই সেম নিয়ম প্রযোজ্য। যেমন এখানে আমরা কিছু এক্সাম্পল দেখি। দ্য এক্সাম টেস্টেড বোথ লিসেনিং অ্যান্ড টু রিড। তো এখানে বোথের পর আমরা লিসেনিং অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম ইউজ করছি এবং এন্ডের পর আমরা ইনফিনিটিভের টু প্লাস ভার্ব ইউজ করছি। অর্থাৎ দুটো প্যারালালিজমের স্ট্রাকচারটা মেনটেন করলো না। তাহলে এখানে আমরা সিম্পলি কারেক্ট করতে পারি দ্য এক্সাম টেস্টেড বোথ লিসেনিং অ্যান্ড রিডিং। অর্থাৎ এন্ডের আগে এবং পরে দুই জায়গায় আমরা জেরান্ড ইউজ করছি, অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম ইউজ করছি। ঠিক আছে, আমরা আরেকটা এক্সাম্পল আমরা এখানে দেখি যে হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো হি ইজ ক্রিয়েটিভ। এখানে বলছি হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট, নট অনলি ইন্টেলিজেন্ট একটা অ্যাডজেক্টিভ ইউজ করছি আমরা, বাট অলসোর পর আমরা এখানে হি ইজ ক্রিয়েটিভ একটা ক্লজ ইউজ করে দিয়েছি। অর্থাৎ দুইটা কম্পোনেন্টের গ্রামাটিক্যাল ফর্মেট এখানে কি হলো না, সেম হলো না। তো আমরা সিম্পলি কারেক্ট করতে পারি কিভাবে, হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো ক্রিয়েটিভ। অর্থাৎ হি ইজ ক্রিয়েটিভ ক্লজ না বানিয়ে শুধু ক্রিয়েটিভ বললেও তাকেই বোঝাচ্ছে। তো দুইটাই অ্যাডজেক্টিভ যদি আমরা ইউজ করি তাহলে এখানে কোনো সমস্যা নেই। তো আশা করি প্যারালালিজমের প্রত্যেকটা বিষয় আমরা বুঝতে পেরেছি, প্যারালালিজমের মূল কনসেপ্টটা বুঝতে পেরেছি, কিভাবে সেন্টেন্সটা কারেক্টভাবে অ্যান্সার করতে হয় প্যারালালিজমে সেটাও আমরা বুঝতে শিখেছি। তাহলে এখন আমরা দুইটা কুইজ সলভ করে ফেলি ঝটপট। এখানে দুটি কুইজের প্রশ্ন দেওয়া আছে, আমরা ঝটপট ভিডিওটি পজ করে দুইটা প্রশ্নের অ্যান্সার করে ফেলি। আশা করছি তোমরা এতক্ষণ অ্যান্সার করে ফেলেছো। তাহলে এখানে অ্যান্সারটা আমরা মিলিয়ে নিই। যেমন প্রথম প্রশ্নটিতে যেটা বলেছিল যে হি হ্যাজ নট অনলি ভায়োলেটেড দ্য ল বাট অলসো হি হ্যাজ এসকেপড পানিশমেন্ট। মানে এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি হি হ্যাজ নট অনলি ভায়োলেটেড দ্য ল, অর্থাৎ নট অনলির পর আমরা এখানে দেখতে পাচ্ছি ভার্ব, তারপর বাট অলসোর পর এখানে বলছে হি হ্যাজ এসকেপড পানিশমেন্ট। বাট অলসোর পর কিন্তু এখানে একটা কি করা হয়েছে, পুরো ক্লজ দেওয়া হয়েছে। নট অনলির পর আছে শুধু ভার্ব, কিন্তু বাট অলসোর পর রয়েছে একটি ক্লজ, তার মানে প্যারালালিজমের স্ট্রাকচারটা মেনটেন করলো না। তাহলে এখানে আমরা দেখি সেন্টেন্সটা কিভাবে কারেক্ট করতে পারি। অপশন বিতে যেটা বলেছে ভায়োলেটেড নট অনলি দ্য ল বাট অলসো, এখানে হি হ্যাজ ভায়োলেটেড নট অনলি দ্য ল বলেছে, নট অনলির পর শুধু একটা দ্য ল একটা ফ্রেজ ইউজ করেছে, কিন্তু বাট অলসোর পর এখানে আমরা দেখছি একটা কি আছে, পুরো ক্লজ রয়েছে, তার মানে এটাও হচ্ছে না অ্যান্সার। অপশন সিতে আছে হি হ্যাজ ভায়োলেটেড নট অনলি দ্য ল বাট অলসো, এখানে হচ্ছে গিয়ে নট অনলির পর আমরা জানি যে বাট অলসো ইউজ করতে হয়, এখানে বাট অলসোই দেয় নেই, পাশাপাশি এখানে তো ক্লজ দেওয়া আছে, এটাও হচ্ছে না। অপশন ডিতে আছে হি হ্যাজ নট অনলি ভায়োলেটেড দ্য ল বাট অলসো এসকেপড পানিশমেন্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নট অনলির পর এখানে ভায়োলেটেড দ্য ল, এখানেও একটা ভার্ব ইউজ করা আছে এবং বাট অলসোর পর এখানে এসকেপড পানিশমেন্ট, এখানেও ভার্ব ইউজ করা আছে। তার মানে প্যারালালিজমের স্ট্রাকচারটা অপশন ডি মেনটেন করছে, তার মানে অ্যান্সারটা হবে এখানে অপশন ডি। আচ্ছা, 2 নম্বর প্রশ্নে যেটা বলা আছে হি নোটেড দ্য ডগস সফট হেয়ার, স্ট্রং লেগস অ্যান্ড কিন সেন্স অফ স্মেল। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সে 3টা বিষয় নোট করেছে একটি কুকুরের, এবং 3টা বিষয় গ্রামাটিক্যাল ফর্মেট কিন্তু সেম আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডগস সফট হেয়ার, স্ট্রং লেগস অ্যান্ড কিন সেন্স অফ স্মেল, গ্রামাটিক্যাল ফর্মেট কিন্তু এখানে সেম আছে, এখানে কিন্তু কোনো ঝামেলা নেই। তো যেহেতু ঝামেলা নেই, প্রশ্নটি কারেক্ট রয়েছে, তো কারেক্ট প্রশ্নের ক্ষেত্রে এই যে আন্ডারলাইন করা পোর্শনটাতে যদি কোনো ভুল না থাকে তাহলে আমাদের জোর করে আর অন্য অপশনে যাওয়ার দরকার নেই, সেক্ষেত্রে আমরা অপশনে অ্যান্সার করে দিতে পারি। তাহলে অ্যান্সারটা হবে এখানে অপশন এ। ভেরি গুড। তাহলে এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী টপিকে। পরবর্তী টপিকটি হচ্ছে রিডান্ডেন্সি। রিডান্ডেন্সির বাংলাটা আমরা
সবাই জানি মোটামুটি যে রিডান্ডেন্সির বাংলাটা হচ্ছে বাহুল্য দোষ। ঠিক আছে, আচ্ছা, তো রিডান্ডেন্সি মানে কি? রিডান্ডেন্সি মানে হচ্ছে, রিডান্ডেন্সি মিনস দ্য রিপিটেশন অফ ওয়ার্ড উইথ দ্য সেম মিনিং। অর্থাৎ রিডান্ডেন্সি মানে হচ্ছে একটা সেন্টেন্সে একই অর্থযুক্ত শব্দ একাধিকবার ব্যবহার করা। অর্থাৎ একই মিনিংফুল কথা যদি আমি একটা সেন্টেন্সে একাধিকবার বলি তাহলে এটাকে আমরা বাংলায় বাহুল্য দোষ কিংবা ইংরেজিতে রিডান্ডেন্সি বলে থাকি। যেমন এখানে একটি সেন্টেন্স দেখতে পাচ্ছি আমরা, উই হ্যাভ সাফিসিয়েন্ট এনাফ মানি টু বাই দ্য হাউস। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমার পর্যাপ্ত টাকা আছে বলতে আমি শুধু উই হ্যাভ সাফিসিয়েন্ট মানি বলতে পারি অথবা উই হ্যাভ এনাফ মানি বলতে পারি। সাফিসিয়েন্ট এনাফ দুটা দিয়েই টাকার আধিক্যটা বোঝাচ্ছে, অর্থাৎ দুটা আমার একসাথে ইউজ করার দরকার নেই। তো আমি শুধু এখানে বলতে পারি উই হ্যাভ সাফিসিয়েন্ট মানি টু বাই দ্য হাউস, অথবা আমরা এখানে সাফিসিয়েন্টের পরিবর্তে এনাফও বলতে পারতাম যে উই হ্যাভ এনাফ মানি টু বাই দ্য হাউস। কিন্তু সাফিসিয়েন্ট এবং এনাফ দুইটাকে একসাথে একই সেন্টেন্স ইউজ করলে সেটা রিডান্ডেন্ট হয়ে যাবে। ওকে, তাহলে মূল কনসেপ্ট আমরা যেটা বুঝতে পারলাম রিডান্ডেন্সির, অর্থাৎ একই সেন্টেন্সে মূল কনসেপ্ট হচ্ছে একটি সেন্টেন্সে একই অর্থবোধক শব্দ একাধিকবার ব্যবহার করা যাবে না। যদি আমরা একই সেন্টেন্সে একই অর্থবোধক শব্দ একাধিকবার ব্যবহার করি কিংবা একই অর্থবোধক কোনো আইডিয়া একাধিকবার ইউজ করি সেটাকে আমরা রিডান্ডেন্সি বলে থাকি। তো ইংলিশে কিছু শব্দ আছে কিংবা ফ্রেজ আছে যেগুলো কিন্তু সবসময় রিডান্ডেন্ট, তাদেরকে একসাথে ব্যবহার করা যায় না, ওদেরকে একটু কনসাইজ ওয়েতে ব্যবহার করতে হয়। তো সেই বিষয়টা আমরা দেখি, এখানে একটা বক্স দেওয়া আছে পুরো। এই বক্সটা যদি আমরা ভালোভাবে আয়ত্ত রাখতে পারি তাহলে হচ্ছে কি আমাদের প্রশ্নতে রিডান্ডেন্সি হওয়ার, যে কোনো প্রশ্ন সলভ করার ক্ষেত্রে রিডান্ডেন্সি হওয়ার চান্সটা কমে যাবে। অর্থাৎ এগুলো বক্সের ফ্রেজগুলোর দিকে ভালোভাবে যদি আমরা খেয়াল রাখতে পারি প্রশ্ন সলভের ক্ষেত্রে, মানে রিডান্ডেন্সি রিলেটেড যে কোনো গ্রামাটিক্যাল প্রবলেম সলভ করার ক্ষেত্রে, তাহলে আমরা ভুল করা থেকে বিরত থাকতে পারবো। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রিডান্ডেন্ট কোনগুলো রিডান্ডেন্ট এবং তাদের কারেক্ট ফর্মটা কোনটা, কনসাইজড ওয়েটা। তো দুই পাশে দেওয়া আছে, এখানে একটা পার্ট আর এটা হচ্ছে আরেকটা পার্ট। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট, এটা বললে রিডান্ডেন্ট হবে। ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট না বলে আমরা শুধু বিকজ ইউজ করবো। ঠিক আছে, ওয়িং টু দ্য ফ্যাক্ট দ্যাট না বলে আমরা শুধু বিকজ ইউজ করবো। ফর দ্য পারপাস অফ প্লাস জিরান্ড, এই ফর্মেটে ইউজ করলে একটা সেন্টেন্স রিডান্ডেন্ট হয়, তার পরিবর্তে আমরা টু প্লাস ভার্ব ইউজ করবো। যেমন আমি বললাম যে আই কেম হেয়ার ফর দ্য পারপাস অফ টিচিং ইউ। ঠিক আছে, আই কেম হেয়ার ফর দ্য পারপাস অফ টিচিং ইউ, এটা না বলে আমি সিম্পলি বলতে পারি আই কেম হেয়ার টু টিচ ইউ, সিম্পল। ঠিক আছে, তারপর অ্যাডভান্স ফরওয়ার্ড না বলে আমি শুধু অ্যাডভান্স বলবো, কারণ অ্যাডভান্স মানে সামনের দিকে এগিয়ে যাওয়া, এখানে আবার ফরওয়ার্ড বলার দরকার নেই। প্রসিড ফরওয়ার্ডও সেম, কিন্তু শুধু প্রসিড বললেই হয়। প্রগ্রেস ফরওয়ার্ড না বলে শুধু প্রগ্রেস বলবো। রিটার্ন ব্যাক বলার দরকার নেই, রিটার্ন মানে হচ্ছে গিয়ে কাম ব্যাক, রিটার্ন মানে হচ্ছে কাম ব্যাক, তার মানে এখানে আবার ব্যাক বলার দরকার নেই, শুধু রিটার্ন বললেই হয়। রিভার্টের ক্ষেত্রেও সেম, ব্যাক বলার দরকার নেই, শুধু রিভার্ট বললেই হয়। রেফার ব্যাক না বলে শুধু রেফার বললেই হয়। ঠিক আছে, আচ্ছা, এখানে সাফিসিয়েন্ট এনাফ না বলে আমরা শুধু সাফিসিয়েন্ট অথবা এনাফ ইউজ করবো, দুটাকে একসাথে ইউজ করবো না। কম্পিট টুগেদার বলার কোনো প্রয়োজন নেই, শুধু কম্পিট বললেই হয়। কম্পিট মানে হচ্ছে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করা, এখানে আবার টুগেদার বলার দরকার নেই। রিজন ডট ডট বিকজ, রিজন যদি থাকে তারপর আমরা বিকজ ইউজ করবো না, সেক্ষেত্রে আমরা রিজনের পর দ্যাট ইউজ করবো। ঠিক আছে, আচ্ছা, পিরিয়ড অফ টাইম না বলে শুধু পিরিয়ড অথবা টাইম, যেটা পিরিয়ড সেটাই টাইম, তার মানে শুধু পিরিয়ড অথবা টাইম, দুটো একসাথে ইউজ করা যাবে না। জয়েন টুগেদার বলার কোনো দরকার নেই, কারণ জয়েন মানে হচ্ছে একটা বস্তুকে আরেকটা বস্তুর সাথে জোড়া লাগানো, তো এখানে দুইটা বস্তুকে একসাথে জোড়া লাগানো বোঝায়, এখানে আবার টুগেদার বলার দরকার পড়ে না, শুধু জয়েন বললেই হয়। রিপিট মানেই হচ্ছে গিয়ে পুনরায় কিছু বলা, এখানে আবার এগেইন বলার দরকার পড়ে না, শুধু রিপিট। রিজেম্বল লাইক, রিজেম্বল মানে হচ্ছে সাদৃশ্য একটা প্রতি, তাই এখানে আবার লাইক বলার দরকার নেই, শুধু রিজেম্বল। আন্ডারগো থ্রো না বলে শুধু আন্ডারগ্রো, পারভেট থ্রো না বলে শুধু পারভেট। তারপর হচ্ছে রাইজ আপ বলা লাগে না, শুধু রাইজ। অর্ডার ফর বলা লাগে না, শুধু অর্ডার। সেলডম এভার বলতে হয় না, শুধু সেলডম। নিউ ইনোভেশন বলতে হয় না, ইনোভেশন মানে হচ্ছে নতুন আবিষ্কার, এখানে আবার নিউ বলার দরকার নেই। মেটিনি পারফরমেন্স বলা যায় না, মেটিনি যেটা সেটা একটা পারফরমেন্সকে ইন্ডিকেট করে, তো সেখানে আবার আলাদা করে পারফরমেন্স বলার কোনো দরকার নেই। সেম আইডেন্টিক্যাল একসাথে ইউজ করা যাবে না, যেটা সেম সেটাই আইডেন্টিক্যাল। ঠিক আছে, দুইটা সমার্থক শব্দ, তো এখানে আমরা আইদার সেম ইউজ করবো অথবা আইডেন্টিক্যাল ইউজ করবো। টু টুইন্স বলা যায় না, মানে টুইন মানে হচ্ছে কি দুইজন, তো এখানে আবার টু আলাদা করে বলার দরকার নেই, শুধু টুইন্স। দ্য টাইম হোয়েন, এই যে দ্য টাইম, তারপর হোয়েন ইউজ করা যায় না, রিডান্ডেন্সি হয়ে যায়। আইদার আমরা শুধু দ্য টাইম ইউজ করবো অথবা হোয়েন ইউজ করবো। ঠিক আছে, বা অ্যাডজেক্টিভ ক্লজের আলোচনা এটা দেখেছিলাম যে হোয়েনটা কখন আমরা ইউজ করি। ঠিক আছে, টাইম ফ্রেজ থাকলে তারপর হোয়েন ইউজ করা যায় না, তখন আমরা সাধারণত দ্যাট ক্লজ ইউজ করি। দ্য প্লেস হোয়ার বলা যায় না, কারণ প্লেস ইন্ডিকেট করাই আছে, তারপর হোয়ার বলার দরকার নেই। আইদার শুধু দি প্লেস অর
হোয়ার। ঠিক আছে, আচ্ছা, তো এই বক্সটা আমরা ভিডিওটি একটু পজ রেখে আমরা 2-3 মিনিট বক্সটা ভালো করে দেখে নিই আমরা সামনের দিকে কিছু প্র্যাকটিস করি তাহলে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি রিডান্ডেন্সির উপর কিছু এক্সারসাইজ দেওয়া আছে। তোমরা ভিডিওটি পজ করো, পজ করে এই প্রত্যেকটি সেন্টেন্স যদি কোনো ভুল থাকে তাহলে প্রত্যেকটি সেন্টেন্সে কারেক্ট করো খাতায়, অবশ্যই খাতায় করবে, খাতায় কারেক্ট করো ভিডিওটি পজ করে। আশা করছি তোমরা এতক্ষণে প্রশ্নগুলো সলভ করে ফেলেছো। তাহলে এখন আমরা কারেক্ট অ্যান্সারটা দেখি। এখানে যেটা বলা আছে প্রথম সেন্টেন্সে, আফটার জিল হ্যাড শোন টিম হাউ টু ইনসার্ট দ্য পেপার ওয়ান্স শি রিপিটেড দ্য অপারেশন এগেইন। আমরা জানি যে রিপিট মানে হচ্ছে পুনরায় কোনো কিছু করা, তো এখানে রিপিট যেহেতু আছে আবার এগেইন বলার দরকার নেই, শুধু রিপিটেড দ্য অপারেশন বললেই হবে। তারপর দ্য টুইন্স হ্যাভ দ্য সেম আইডেন্টিক্যাল বার্থমার্কস অন দেয়ার ব্যাগস। এখানে দেখলে মনে হয় যে কোনো ভুল নাই, কিন্তু আসলে সেম আর আইডেন্টিক্যাল একসাথে ইউজ করা যায় না, দুইটা সিমিলার জিনিস বুঝে। তাহলে আইদার আমরা সেম ইউজ করবো এখানে অথবা আইডেন্টিক্যাল, দুইটা একসাথে ইউজ করবো না। আই থিঙ্ক উই হ্যাভ সাফিসিয়েন্ট এনাফ ইনফরমেশন টু রাইট দ্য রিপোর্ট। এখানে সাফিসিয়েন্ট এনাফ বলার দরকার নেই, শুধু সাফিসিয়েন্ট অথবা এনাফ। তারপর হয় দ্য রোডস বিকেম টু স্লিপারি উই ডিসাইডেড টু রিটার্ন ব্যাক টু দ্য কেবিন অ্যান্ড ওয়েট ফর দ্য স্টর্ম টু সাবসাইড। আচ্ছা, এখানে যেটা বলছে যে উই ডিসাইডেড টু রিটার্ন ব্যাক টু দ্য কেবিন, যেমন রিটার্ন বললেই তো হচ্ছে, রিটার্ন ব্যাক টু দ্য কেবিন তো বলার দরকার নেই। আমরা এখানে উই ডিসাইডেড টু কাম ব্যাক টু দ্য কেবিন যদি বলতাম, কামের সাথে ব্যাকটা ইউজ করা যায়, কিন্তু কাম ব্যাক মানেই হচ্ছে রিটার্ন, এখানে আবার ব্যাক ইউজ করার দরকার নেই, শুধু রিটার্ন। নোবডি কুড গেট আউট অফ ওয়ার্ক আর্লি এনাফ টু অ্যাটেন্ড দ্য মেটিনি পারফরমেন্স। এখানে মেটিনি বললে আবার পারফরমেন্স বলার দরকার পড়ে না, কারণ মেটিনি একটা পারফরমেন্সকে ইন্ডিকেট করে, যেখানে শুধু মেটিনি বললেই হয়। The mountain climbers proceeded forward on their long trek up the side of the mountain. তো এখানে proceeded forward বলার দরকার নেই, শুধু proceed বললেই হচ্ছে। পরের সেন্টেন্সগুলোতে যেমন এখানে competed together বলার দরকার নেই, শুধু competed বললেই হয়। ইনোভেশন বললে আবার নিউ বলতে হয় না, শুধু ইনোভেশন। আর জয়েন যখন থাকে তখন হচ্ছে কি আমাদের আবার টুগেদার ইউজ করতে হয় না। তারপর হচ্ছে টুইন কথাটা সিঙ্গেল ইউজ করতে হয়, টু বলার দরকার নেই, টুইন মানে দুইজন। তো এগুলো আমরা আশা করছি সবাই বুঝে গেছি। তাহলে এবার আমরা চলে যাই আমাদের নেক্সট টপিকে। আমাদের নেক্সট টপিক সেটি হচ্ছে ইউজ অফ নিড। ওকে, তো নিডের ইউজ, নিডটাকে আমরা কখন ইউজ করি? ঠিক আছে, নিড অনেক সময় মেইন ভার্ব হিসেবে ইউজ হয়, অনেক সময় মোডাল ভার্ব হিসেবে ইউজ হয়। তো আবার নিডের ক্ষেত্রে যদি সাবজেক্টটা ডুয়ার হয় সেক্ষেত্রে আমরা একরকম ইউজ করি, আবার সাবজেক্টটা যদি রিসিভার হয়, ডুয়ার আর রিসিভারের কনসেপ্ট আমরা বুঝি, আমরা পজিটিভ ভার্বে ডুয়ার রিসিভারের কনসেপ্ট বুঝে এসেছি আমরা ভার্বালের ক্লাসে পার্টিসিপল যখন পড়েছি তখন ডুয়ার আর রিসিভারের কনসেপ্টটা বুঝেছি। অর্থাৎ একটা সাবজেক্ট যখন ভার্বের কাজটা করতে পারে সেক্ষেত্রে আমরা ওই সাবজেক্টটাকে ডুয়ার বলি, আর ভার্বের কাজটা যখন সাবজেক্ট করতে না পারে সেক্ষেত্রে আমরা সাবজেক্টটাকে রিসিভার বলে থাকি। তো এখানে আমরা দেখি প্রথমে ডুয়ার আর রিসিভারের কনসেপ্ট দিয়ে যে নিডের ইউজটা, যদি সাবজেক্ট মানে নিডের সাথে যেই নিযুক্ত সেন্টেন্সে যেই সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টটা যদি ডুয়ার হয় সেই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা হয় সাবজেক্ট প্লাস নিড প্লাস টু প্লাস ভার্ব। ঠিক আছে, আচ্ছা, এই স্ট্রাকচারটা কখন আমরা ইউজ করি? সাবজেক্টের পর নিড, নিডের পর ইনফিনিটিভ আমরা ইউজ করি যখন আর নিডটা মেইন ভার্ব হিসেবে ইউজ হয়, যখন নিড মেইন ভার্ব হিসেবে ইউজ হয়। মনে রাখবা, সাবজেক্টটা যখন ডুয়ার থাকে তখন নিড দুইটা ফরম্যাটে ইউজ হতে পারে, নিড মেইন ভার্ব হিসেবে ইউজ হতে পারে, আবার নিডটা মডাল ভার্ব হিসেবে ইউজ হতে পারে। তো এখন আমরা দেখি যখন সাবজেক্টটা ডুয়ার হয় এবং নিডটা যদি মেইন ভার্ব হিসেবে ইউজ হয় সেক্ষেত্রে সাবজেক্টের পর নিড থাকলে তারপর আমরা ইনফিনিটিভ ইউজ করি। যেমন মাই ফ্রেন্ড নিডস টু লার্ন স্প্যানিশ। ঠিক আছে, মাই ফ্রেন্ড নিডস টু লার্ন স্প্যানিশ, এখানে নিডটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে ইউজ হচ্ছে এবং তারপর আমরা ইনফিনিটিভ ইউজ করেছি। এবং মাই ফ্রেন্ড এখানে ডুয়ার, ঠিক আছে, মাই ফ্রেন্ডটা হচ্ছে ডুয়ার, কারণ নিডস টু লার্ন ইংলিশ, তার প্রয়োজন ইংলিশ শিখতে, সেই ইংলিশটা শিখবে। ওকে, তারপর নিডটা যদি মডাল ভার্ব হিসেবে ইউজ হয় সেক্ষেত্রে আমরা নিডের পর ভার্বের বেস ফর্ম ইউজ করে থাকি। যেমন ইউ নিড নট ড্রাইভ অ্যালোন টুনাইট, যেমন এখানে ইউ নিড নট, দেখেন এখানে নিডটা হচ্ছে অক্সিলারি মানে মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হচ্ছে এবং ড্রাইভটা কিন্তু এখানে মেইন ভার্ব, এবং ড্রাইভটা আমরা জানি মডাল ভার্বের পর সাধারণত আমরা ভার্বের বেস ফর্মটা ইউজ করে থাকি, এটা আমরা মডেলে শিখে এসেছি। ঠিক আছে, আচ্ছা, আবার সাবজেক্টটা যদি রিসিভার হয় সেক্ষেত্রে সাবজেক্টের পর নিড থাকলে সেক্ষেত্রে ভার্বটা আমরা দুইটা ফর্মেটে ইউজ করতে পারি, একটা হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম, একটা হচ্ছে টু বি প্লাস ভার্ব ইন পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3। অর্থাৎ সাবজেক্টটা যদি রিসিভার হয় সেই ক্ষেত্রে সাবজেক্টের পর নিডের পর আমরা
ভার্বের আইএনজি অথবা টু বি প্লাস V3 ইউজ করবো, যেমন দ্য গ্রাস নিডস কাটিং অথবা দ্য গ্রাস নিডস টু বি কাট। ঠিক আছে, এখানে ঘাস তো নিজেই নিজেকে কাটতে পারে না, ঘাসকে কাটা হয়, তার মানে গ্রাসটা হচ্ছে এখানে রিসিভার যখন থাকে তখন আমরা ভার্বটার আইএনজি ফর্ম ইউজ করতে পারি অথবা টু বি প্লাস ভার্বের 3 ইউজ করতে পারি। তার মানে এখানে দ্য গ্রাস নিডস কাটিং অথবা টু বি কাট, যে কোনো একটা ইউজ করলে এখানে সেন্টেন্সটা কারেক্ট হচ্ছে। আবার অনেক সময় আমরা ইন নিড অফ ইউজ করে থাকি এই ফ্রেজটি। ঠিক আছে, ইন নিড অফ যখন আমরা ইউজ করি, যেমন দেখো ইন নিড অফ সম্পর্কে এখানে যা বলা আছে, ইট ইজ অলসো পসিবল টু ইউজ দ্য এক্সপ্রেশন ইন নিড অফ ইন সাম কেসেস ইনস্টেড অফ ইউজিং নিড অ্যাজ এ মেইন ভার্ব। ঠিক আছে, আমরা ইন নিড অফ এই এক্সপ্রেশনটা ইউজ করতে পারি নিডটাকে মেইন ভার্ব হিসেবে, মানে নিডকে ভার্ব হিসেবে ইউজ না করে, বিকজ নিড ইজ নট এ ভার্ব ইন দিস কেস। এখানে কিন্তু নিডটি কোনো ভার্ব না, ইট মাস্ট বি প্রেসিডেড বাই দ্য ভার্ব বি। ঠিক আছে, এই ক্ষেত্রে একটি বি ভার্ব অবশ্যই থাকবে, এই নিড অফ এর পূর্বে একটি বি ভার্ব থাকবে অবশ্যই। যেমন এখানে স্ট্রাকচারটি দেখো, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ইন নিড অফ প্লাস নাউন, তারপর নাউন থাকে, যেমন জিল ইজ ইন নিড অফ মানি। যেমন জিল ইজটা হচ্ছে এখানে বি ভার্ব, তারপরে এখানে হচ্ছে ইন নিড অফ ফ্রেজটি এবং তারপর মানি মানে নাউন। ঠিক আছে, মানে জিলের টাকা প্রয়োজন। ঠিক আছে, দ্য রুফ ইজ ইন নিড অফ রিপেয়ার, মানে ইজটা হচ্ছে বি ভার্ব, ইন নিড অফ, তারপর নাউন। এই স্ট্রাকচারটা আমরা একটু মনে রাখবো। ওকে, তাহলে এখানে কিছু এক্সারসাইজ আছে, আমরা এক্সারসাইজগুলো পরে ফেলে ঝটপট ভিডিওটি পজ করে। আশা করি সবাই অ্যান্সার করে ফেলেছো। তো এখানে আমরা দেখি, ইট ইজ টু হট অ্যান্ড মাই হেয়ার নিডস। চুল কি নিজে নিজেকে কাটতে পারে? অবশ্যই না। তার মানে এখানে আমরা নিডস কাটিং দিতে পারি অথবা টু বি কাট দিতে পারি। মাই হেয়ার নিডস কাটিং অথবা টু বি কাট। ঠিক আছে, আচ্ছা, দ্য ফ্লাওয়ার্স নিড টু বি, এখানে বুঝতেই পারতেছি ফ্লাওয়ারটা হচ্ছে রিসিভার এবং টু বি যেহেতু দেওয়া আছে তার মানে V3 হবে, ওয়াটার্ড হবে, V3 হবে ওয়াটার্ড। ওকে, তারপর জেমস নিডস ড্যাশ অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম, মানে এখানে জেমস নিডসটা এখানে মেইন ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, বুঝতেই পারতেছি, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ভার্বের সাথে এস দেওয়া আছে, মানে এটা মেইন ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। মডেল ভার্ব হিসেবে ইউজ হলে তো এখানে কি থাকতো না, নিডের সাথে এস বাই এস থাকতো না, তাহলে হচ্ছে এখানে আমরা টু প্লাস ভার্ব ইউজ করবো, ইনফিনিটিভ। জেমস নিডস টু অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম। তারপর জন উইল নিড, এখানে কি হবে, এখানেও উইল নিড, এটাও মেইন ভার্ব হিসেবে নিডটা কাজ করছে, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে হবে জন উইল নিড টু কমপ্লিট দ্য কোর্স নেক্সট ইয়ার। ওকে, হিজ পিয়ানো নিডস, কি হবে এখানে বুঝতেই পারছি, পিয়ানো হচ্ছে গিয়ে নিজেকে বাজাতে পারে না, তাহলে এটা রিসিভার হলে আমরা ভার্বের আইএনজি অথবা টু বি প্লাস V3, তাহলে এখানে হবে হিজ পিয়ানো নিডস টিউনিং অথবা টু বি টিউনড। ভেরি গুড। তারপর আমরা চলে যাই আমাদের পরবর্তী টপিকে, নো অথবা নো হাউ। আমরা কখন নো ভার্বটা ইউজ করি এবং কখন নো হাউ এই এক্সপ্রেশনটা ইউজ করি। স্টাডি দ্য ফলোয়িং রুলস। এখানে রুলটা দেখো, নো প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রোনাউন অথবা প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ নো ভার্বটির পর আমরা নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রোনাউন অথবা প্রিপোজিশনাল ফ্রেজ দেখতে পারি। কিন্তু আমরা নো হাউ যখন দেখব তারপর আমরা অবশ্যই টু প্লাস ভার্ব ইউজ করব। যেমন আমরা বলি না যে সাপোজ আমি করিমকে চিনি, আই নো রহিম। ঠিক আছে, আমি করিমকে চিনি, আই নো রহিম, অথবা আমি করিমকে চিনি, আই নো করিম। ঠিক আছে, অথবা আমি রহিমকে চিনি, আই নো রহিম, অথবা আমি যে কোনো একজন মানুষকে চিনি, আমি নোর পর ওই নাউনটা দিতে পারি। ঠিক আছে, কিন্তু সাপোজ আমি বললাম আমি চা কীভাবে বানাইতে হয় আমি জানি, তো আমি বলবো কি আই নো টি বলবো না? অবশ্যই আমি বলবো আই নো হাউ টু মেক এ কাপ অফ টি। যেমন হাউ টু মেক, এখানে নো হাউ এর পর আমরা কি করছি, ইনফিনিটিভ ইউজ করছি। যেমন এক্সাম্পলগুলো আমরা দেখি আরও ভালোভাবে ক্লিয়ার হবে। যেমন নাজিম নিউ দ্য অ্যান্সার্স টু দ্য টিচার্স কোয়েশ্চেন্স। তো নাজিম জানতো অ্যান্সারগুলো কি। ঠিক আছে, তার মানে নিউ ভার্বটার পর আমরা কি করছি, দি অ্যান্সার। ঠিক আছে, মানে নাউনটা ইউজ করছি, অ্যান্সারটা জানে সে। ঠিক আছে, অথবা ফ্রেজ ওটাকে বলতে পারি আমরা। তারপর হচ্ছে গিয়ে বলছে নো ওয়ান নোজ অ্যাবাউট রয়েস অ্যাকসেপ্টিং দ্য নিউ পজিশন। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করা হয়েছে নো এর পর। আই ডি নট নো হিজ অ্যাড্রেস, না আমি তার অ্যাড্রেস জানি না। সিম্পল, এগুলো খুব কঠিন কিছু না। বিলাল নোজ হাউ টু প্লে টেনিস ওয়েল। ঠিক আছে, বিলাল নোজ হাউ, তারপর আমরা কী করছি, টু প্লে, ইনফিনিটিভ ইউজ করছি। এগুলো খুবই সিম্পল। মৌরিন অ্যান্ড হার সিস্টার নো হাউ টু প্রিপেয়ার চাইনিজ ফুড। তারপর ডু ইউ নো হাউ টু গেট টু জেরিস হাউস ফ্রম হেয়ার। খুবই সিম্পল, অর্থাৎ নো যখন আমরা ইউজ করবো তারপর আমরা ইনফিনিটিভ ইউজ করতে পারবো না, নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রোনাউন অথবা প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করবো। তো নো হাউ যদি এক্সপ্রেশনটা আসে তারপর আমরা অবশ্যই ইনফিনিটিভ ইউজ করে বাকি পোর্শনটা সেন্টেন্সের প্রয়োজন অনুসারে বসাবো। ওকে, তারপর আমরা চলে আসি
কনফিউজিং ভার্বে। কনফিউজিং ভার্ব বলতে ইংলিশ লিটারেচারে কিছু ভার্ব দেওয়া আছে, ভার্ব রয়েছে যেগুলো কিনা উচ্চারণের দিক থেকে হয়তো বা অনেকটা সিমিলার, কিন্তু মিনিংটা আসলে ডিফারেন্ট, অথবা কিছু ভার্ব হচ্ছে ট্রানজিটিভ হয়, কিছু হচ্ছে ইনট্রানজিটিভ হয়। ঠিক আছে, ট্রানজিটিভ মানে ট্রানজিটিভটার পর অবশ্যই কোনো কমপ্লিমেন্ট থাকবে, আমরা বাংলায় সকর্মক কিংবা অকর্মক ক্রিয়া পরে থাকি সেগুলোকে। তো এখানে দেখি কনফিউজিং ভার্ব কি বলা আছে, দ্য ভার্বস লাই অবলিক লে। ঠিক আছে, অনেক সময় আমরা মিনিংটাতে এখানে ঝামেলা করে ফেলি, বুঝতে অসুবিধা হয়। রাইজ, রেইজ, ঠিক আছে, যেমন সিট, সেট। কজ প্রবলেমস ইভেন ফর নেটিভ ইংলিশ স্পিকার্স, মানে এই ওয়ার্ডগুলো কি করে নেটিভ ইংলিশ স্পিকার যারা তাদের জন্যই প্রবলেম হয়। আর আমরা তো ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখি, আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তো বাংলা, মাতৃভাষা আমাদের বাংলা, আর আমরা তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ শিখি। তো এখানে আমাদের জন্য ঝামেলা হওয়াটা খুবই স্বাভাবিক। দ্য সলিউশন টু দ্য প্রবলেম ইজ টু রিমেম্বার হুইচ ভার্বস আর ট্রানজিটিভ and which are intransitive. Transitive verb কোনগুলো? verbs that take a complement, মানে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট, এগুলো আমরা বেসিক সেন্টেন্স স্ট্রাকচারে যখন লেকচার 1 করেছি তখন বুঝে এসেছি। তো একটা ভার্বের যখন কমপ্লিমেন্ট থাকে সেটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি, আর যেই ভার্বটার শেষে কোনো কমপ্লিমেন্ট থাকে না সেটাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলি। ঠিক আছে, এবং ট্রানজিটিভ ভার্ব এখানে কোনগুলো? যেমন হচ্ছে রাইজ, লাই, সিট, এগুলো ডিফারেন্ট ফর্মগুলো দেওয়া আছে। যেমন রাইজের পাস্ট ফর্ম হচ্ছে রোজ, পাস্ট পার্টিসিপল রিজেন, রাইজিং, তারপর লাই, লে, লেইন, তারপর লাইং, তারপর হচ্ছে কি সিট, সেট অথবা সিটিং। আর এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ আর কি, এই ভার্বগুলো হচ্ছে ইনট্রানজিটিভ। ওকে, মানে এগুলোর পর কোনো কমপ্লিমেন্ট থাকবে না। ঠিক আছে, মানে এই যেমন বেসিক পার্থক্যটা দেখি এখানে। রাইজ মানে হচ্ছে কি নিজেই ওঠা। সাপোজ আমরা উই রাইজ আর্লি ইন দ্য মর্নিং, আমরা খুব সকালে ঘুম থেকে উঠি। ঠিক আছে, আবার ধরো যে কোনো একটা ছেলে ক্লাসে তার হাত তুলেছে, আমরা কি বলবো যে হি রাইজ হিজ হ্যান্ড? না, ওই ক্ষেত্রে অবশ্যই বলি হি রেইজেস হিজ হ্যান্ড। ঠিক আছে, মানে হি রেইজেস হিজ হ্যান্ড, হ্যান্ডটা হচ্ছে এখানে কমপ্লিমেন্ট, সে রেইজ করছে, কি রেইজ করছে? হাতটা উঠাইছে। ঠিক আছে, মানে কোনো কিছু, মানে এইটার একটা কর্ম রয়েছে কিংবা কমপ্লিমেন্ট রয়েছে। তার মানে ট্রানজিটিভ ভার্বগুলো হচ্ছে রেইজ, তারপর লে, সেট। ঠিক আছে, আমি বলতে পারি আই সিট, আমি বসেছি, এটার কোনো কমপ্লিমেন্ট নেই, অর্থাৎ এটা হচ্ছে ইনট্রানজিটিভ। আর আই সেট, সাপোজ আমি কোনো কিছু প্রতিস্থাপন করেছি, আই সেট দ্য মেশিন। ঠিক আছে, শুধু আই সেট বললে কীরকম লাগে? আমি কি সেট করছি, একটা প্রশ্ন থাকে, অর্থাৎ কমপ্লিমেন্টটা এখানে দিতে হয়। মানে এখানে ট্রানজিটিভ ভার্বগুলোর কি আছে, ডিফারেন্ট ফর্মগুলো দেওয়া আছে। যেমন রেইজ, এটা পাস্ট পার্টিসিপল, পাস্ট ফর্ম হচ্ছে রেইজড, পাস্ট পার্টিসিপল এটাও রেইজড এবং রেইজিং। তারপর লে, লেইড, লেইং, তারপর হচ্ছে সেট, আর হচ্ছে সেটিং। তো এখানে আমাদের যে বিষয়টা দেখতে হবে, ইনট্রানজিটিভ ভার্বগুলো 3টা ফর্ম আমাদের ভালোভাবে দেখতে হবে। দেখো এখানে রাইজের পাস্ট ফর্ম হচ্ছে রোজ, আর পাস্ট পার্টিসিপল রিজেন। তো রেইজের পাস্ট ফর্ম কিন্তু রেইজড, পাস্ট পার্টিসিপল হচ্ছে রেইজড। লাই, এটার পাস্ট ফর্ম হচ্ছে লে, পাস্ট পার্টিসিপল লেইন। আর লে, এটার পাস্ট ফর্ম লেইট, পাস্ট পার্টিসিপল হচ্ছে লেইট। এই বিষয়গুলো কিন্তু আমাদের দেখতে হবে। সিট, সেট, আর সেট। ঠিক আছে, আচ্ছা, দুইটার বানান পার্থক্য আছে কিন্তু। সিটের সেট, এটা হচ্ছে SAT, আর এটা হচ্ছে সেট, SET। মানে এই ভার্বগুলো ইংলিশ লিটারেচারে অনেক কনফিউশন ক্রিয়েট করে, আমাদের গ্রামাটিক্যাল প্রবলেম সলভ করার ক্ষেত্রে অনেক কনফিউশন ক্রিয়েট করে। এই জায়গাটা একটু ঝামেলাপূর্ণ, এই জায়গাটা একটু ভালোভাবে দেখতে হবে আমাদের। যেমন এখানে ইলাবোরেটলি বলা আছে, যেমন রাইজ আমরা কি পড়েছি, হচ্ছে ইনট্রানজিটিভ। ঠিক আছে, ইনট্রানজিটিভ ভার্বগুলো দেখি। রাইজ হচ্ছে ইনট্রানজিটিভ। এখানে বলছে রাইজের মিনিংটা কি? টু মুভ ফ্রম এ লোয়ার টু এ হায়ার পজিশন, মানে একটা নিচু জায়গা থেকে একটা উঁচু জায়গায় যাওয়া, এরকম এটাকে আমরা রাইজ বলি। টু ইনক্রিজ, টু গেট আপ, টু অ্যাপিয়ার, কোনো কিছু বাড়ানো অথবা গেট আপ মানে ওঠা, অথবা কোনো কিছু অ্যাপিয়ার হওয়া, ওই ক্ষেত্রে আমরা রাইজ ইউজ করি। যেমন হয় দ্য বেল রিংস, দ্য স্টুডেন্টস রাইজ ফ্রম দেয়ার সিটস, মানে বেল বাজার সময় স্টুডেন্টরা কী করছে? রাইজ ফ্রম দেয়ার সিটস, তারা তাদের সিট থেকে উঠে দাঁড়ালো, অর্থাৎ একটা নিচু পজিশন থেকে দাঁড়ালো, মানে উঁচু পজিশনে চলে গেল। হোয়েন অয়েল অ্যান্ড ওয়াটার মিক্স, অয়েল রাইজেস টু দ্য টপ, রাইজ মানে তেল কী করে সবসময় উপরে থাকে। প্রাইসেস হ্যাভ রিজেন মোর দ্যান 10% ইন এ ভেরি শর্ট টাইম, মানে ঊর্ধ্বগতি, ইনক্রিজ করছে প্রাইসটা, এক্ষেত্রে আমরা রাইজ ইউজ করে থাকি। আর রেইজ হচ্ছে ট্রানজিটিভ। ঠিক আছে, এটার মানে কি? টু লিফট অ্যান অবজেক্ট, মানে একটা অবজেক্টকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দেওয়া, অথবা টু ইনক্রিজ সামথিং, অর্থাৎ কোনো কিছু বাড়ানো। দ্য স্টুডেন্টস রেইজ দেয়ার হ্যান্ডস ইন ক্লাস, মানে স্টুডেন্ট কী করছে? তাদের
হাত তুলছে ক্লাসে, ঠিক আছে। দ্য ক্রেন রেজড দ্য কার আউট অফ দ্য লেক, মানে ক্রেনটা কি করেছে, কারটাকে লেকের বাইরে নিয়ে গেছে, ঠিক আছে, এটা বোঝাচ্ছে। আফটার স্টাডিং ভেরি হার্ড জন রেজড হিজ গ্রেডস সাবস্টেন্সিয়ালি, অর্থাৎ ভালোভাবে পড়াশোনা করার পর সে কী করেছে, তার গ্রেডটাকে উপরে ওঠাতে সক্ষম হয়েছে, বাড়াতে সক্ষম হয়েছে। অর্থাৎ ট্রানজিটিভের ক্ষেত্রে কী থাকে, কমপ্লিমেন্টটা থাকে, কোন জিনিসটা নিয়ে কাজটা করছি সেই বিষয়টা বলা থাকে। তারপর লাই আর লে এর মধ্যেও পার্থক্যগুলো আমরা দেখি, খুবই ভালোভাবে এখানে দেওয়া আছে। যেমন লাই মানে হচ্ছে টু বি সিচুয়েটেড ইন এ প্লেস অথবা টু রেস্ট, ঠিক আছে। আবার লাই দিয়ে আমরা মিথ্যা বুঝি, ঠিক আছে, মিথ্যা কোনো কিছু বলা, যেমন রিমেম্বার দ্যাট লাই ক্যান অলসো মিন টু সে সামথিং দ্যাট ইজ নট ট্রু, অর্থাৎ ফলস কোনো ইনফরমেশন দেওয়া অথবা মিথ্যা বলা, ঠিক আছে। অথবা কোনো কিছুর পজিশনও বুঝাইতে পারে, কোনো জায়গার এই জায়গাতে অবস্থানরত আছে ওইটাও বুঝাতে পারে, অথবা রেস্ট করা বুঝাতে পারে, ঠিক আছে। যেমন দ্য ইউনিভার্সিটি লাইজ ইন দ্য ওয়েস্টার্ন সেকশন অফ টাউন, ঠিক আছে, এই টাউনের ওয়েস্টার্ন সেকশনে ইউনিভার্সিটিটা আছে, অবস্থানটা বোঝাচ্ছে, সিচুয়েশনটা বোঝাচ্ছে, কোথায় সিচুয়েটেড সেটা বোঝাচ্ছে। ইফ দ্য চিলড্রেন আর টায়ার্ড দে শুড লাই ডাউন ফর এ ন্যাপ, অর্থাৎ তারা শুয়ে থাকে, রেস্ট করার অবস্থাটা বোঝাচ্ছে। মারিয়া লে অন দ্য বিচ ফর 3 hours ইয়েস্টারডে, সে বিচে 3 ঘন্টা যাবত অথবা শুয়েছিল কিংবা রেস্ট করছিল, এরকম বোঝাচ্ছে। আচ্ছা, আর লে মানে হচ্ছে কি টু পুট সামথিং অর সামবডি অর সামথিং, মানে কোনো কিছু রাখা, ঠিক আছে। নিজে শুয়ে থাকা বা রেস্ট করা এই ক্ষেত্রে আমরা লাই ইউজ করি, আর কোনো কিছু রাখা বা কোনো কাউকে রাখা এরকম ক্ষেত্রে আমরা লে ইউজ করি। যেমন ডোন্ট লে ইউর ক্লথস অন দ্য বেড, তোমার কাপড় কি করবে না, এই যে লে এর পর একটা কমপ্লিমেন্ট রয়েছে ইউর ক্লথস, ঠিক আছে। লাইয়ের পর কিন্তু এরকম কোনো কমপ্লিমেন্ট ছিল না। আচ্ছা, দ্য বয় লেজ হিজ বুকস ইন দ্য টেবিল এভরিডে, মানে প্রত্যেকদিন সে বইগুলোকে কোথায় রাখে, টেবিলে রাখে, যে লেয়ার পর একটা কমপ্লিমেন্ট রয়েছে হিজ বুকস। দ্য চিলড্রেন লেড দেয়ার টয়েস অন দ্য ফ্লোর হোয়েন দে হ্যাড ফিনিশড ইউজিং দ্যাম। তারপর হচ্ছে সিট আর সেট, এটা তুলনামূলক ইজি। যেমন সিট মানে হচ্ছে টু টেক এ সিট, বা কোনো কিছু মানে কোনো একটা চেয়ারে বসা এরকম বোঝায়। উই আর গোয়িং টু সিট ইন দ্য 5th রো অ্যাট দ্য অপেরা, অপেরাতে আমরা কি করছি, 5th রোতে আমরা বসবো, এরকম বোঝাচ্ছে। আফটার সুইমিং বব সেট অন দ্য বিচ, সে বিচে বসে আছে এরকম বোঝাচ্ছে। দে হ্যাভ সেট ইন দ্য সেম পজিশন ফর 2 hours, 2 ঘন্টা যাবত তারা একই জায়গায় বসে আছে। আর সেট মানে হচ্ছে গিয়ে টু পুট সামবডি অর সামথিং, ঠিক আছে, কোনো কিছু প্রতিস্থাপন করা অথবা কোনো কিছু রাখা, এরকম। দ্য কার্পেন্টার্স সেট দেয়ার টুলস ইন দ্য বক্স অ্যাট নুন অ্যান্ড গো টু লাঞ্চ, তারা দুপুরে তাদের টুলগুলো কী করছে, যে দেখো সেটের পর একটা কমপ্লিমেন্ট রয়েছে, তাদের দেয়ার টুলস, ঠিক আছে, ইন দ্য বক্সে রেখে তারা দুপুরে লাঞ্চ করতে গেছে। আচ্ছা, দ্য বোটানিস্ট সেট হার প্লান্টস, দেখো সেট হার প্লান্টস, কি সেট করেছে, তার প্লান্টস ইন দ্য সান সো দ্যাট দে উড গ্রো, যেন তারা বাড়তে পারে। ডোন্ট সেট দ্য চকোলেট নিয়ার দ্য ওভেন অর ইট উইল মেল্ট। তো এই বিষয়গুলো আমাদের দেখতে হবে, যে কমপ্লিমেন্ট মানে ট্রানজিটিভ ভার্বগুলোর ক্ষেত্রে কী থাকে, শেষে একটা কমপ্লিমেন্ট থাকে, এবং ইনট্রানজিটিভ ভার্বগুলোর ক্ষেত্রে কমপ্লিমেন্টটা থাকে না। তারপর আমরা এখানে দেখি সে আর টেলের ইউজ। তো আমরা দেখি এখানে সে আর টেল নিয়ে আসলে ঝামেলাটা কোথায়, যে সে এবং টেল আসলে কিন্তু দুটা মানেই বলা, সেম মিনিং, কিন্তু তাদের গ্রামাটিক্যাল ইউজটা একটু ডিফারেন্ট। বলা আছে, যেমন দেখি আমরা, দিস ভার্বস হ্যাভ দ্য সেম মিনিং হাউএভার দ্য গ্রামার ইজ ডিফারেন্ট, এখানে গ্রামারটা ডিফারেন্ট। দেয়ার ইজ অ্যান ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট বলতে কি, ইফ উই মেনশন দ্য পার্সন টু হোম দ্য ওয়ার্ডস আর স্পোকেন, মানে একটা বিষয় বলা হচ্ছে, যেই বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে আমার ডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে। কিন্তু ইনডিরেক্ট অবজেক্ট কোনটা, যাকে ইন্ডিকেট করে আমি বলছি, ঠিক আছে। অর্থাৎ এরকম ইনডিরেক্ট অবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে আমরা টেল ইউজ করি সাধারণত, ঠিক আছে। অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্টটা যদি থাকে ভার্বটার পর, সেক্ষেত্রে আমরা টেল ইউজ করি। ইফ দেয়ার ইজ নো ইনডিরেক্ট অবজেক্ট নেই, ডিরেক্ট অবজেক্টটা দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা সে ইউজ করি। যেমন সাবজেক্ট প্লাস সে, এখানে দ্যাটটা ব্র্যাকেটে রেখেছি, দ্যাটটা অপশনাল, দ্যাট থাকতেও পারে নাও থাকতে পারে। তারপর সাবজেক্ট প্লাস ভার্ব। আবার টেলের ক্ষেত্রে স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস টেল প্লাস ইনডিরেক্ট অবজেক্ট প্লাস দ্যাট, মানে দ্যাটটা অপশনাল, তারপর আবার সাবজেক্ট প্লাস ভার্ব। আবার এখানে অনেক সময় ইনডিরেক্ট অবজেক্ট ছাড়াও আমরা টেল ইউজ করতে পারি, যেমন কিছু ফ্রেজের ক্ষেত্রে, এই ফ্রেজগুলো সবসময় এইভাবে ইউজ হয়। যেমন এখানে বলা আছে, টেল ক্যান অলসো বি ফলোড অকেশনালি বাই এ ডিরেক্ট অবজেক্ট, অলওয়েজ ইউজ টেল বিফোর দ্য ফলোইং নাউন্স ওয়েদার দেয়ার ইজ এন ইনডিরেক্ট অবজেক্ট অর নট। অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট থাকুক আর না থাকুক, এই ফ্রেজগুলো সবসময় টেল দিয়ে বলতে হবে। যেমন টেল এ স্টোরি, টেল এ জোক, টেল এ সিক্রেট, এ লাই,
অর্থাৎ টেল এ সিক্রেট অথবা টেল এ লাই এরকম আর কি। এখানে একটা অবলিক হবে, অবলিকটা নাই আর কি, অথবা হবে, এটা আমি দিয়ে দিই, হচ্ছে একটা অবলিক থাকবে আর কি। টেল এ সিক্রেট অথবা টেল এ লাই, ঠিক আছে। আচ্ছা, তারপর থাকতে পারে যে টেল দ্য ট্রুথ অথবা টেল টাইম অথবা টেল দ্য টাইম, ঠিক আছে। এই ক্ষেত্রে এই ফ্রেজগুলোর ক্ষেত্রে ফ্রেজগুলো মনে রাখতে হবে। এই ফ্রেজগুলোর ক্ষেত্রে ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্ট থাকুক আর না থাকুক সেটা বিষয় না, এখানে টেল ইউজ করব। আর অন্য ক্ষেত্রে সাধারণত যদি ইনডিরেক্ট অবজেক্টটা থাকে, এই যে এখানে তো দেখতে পাচ্ছি এই ইনডিরেক্ট অবজেক্টটা যখন থাকবে তখন আমরা ইউজ করব টেল, আর যখন ইনডিরেক্ট অবজেক্টটা থাকবে না তখন আমরা ইউজ করব সে। ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্টের বিষয়টা আমরা একটু পরেই দেখব। তো এখানে দেখি আমরা এক্সাম্পল দেখি কিছু, যেমন জন টোল্ড এ স্টোরি লাস্ট নাইট, মানে টেল এ স্টোরি, এই যে ফ্রেজ, এই ফ্রেজটা টেল দিতে পারো, অথবা জন টোল্ড আস এ স্টোরি লাস্ট নাইট। এখানে আসটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে। এখানে বিষয়টা হচ্ছে এই আসটা হচ্ছে এখানে ইনডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে। আর টেল এই স্টোরিটা হচ্ছে এখানে ডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে। জন টোল্ড এ স্টোরি লাস্ট নাইট, এখানে এই স্টোরিটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে কাকে বলেছিল, আমাদের বলেছিল। আসটা হচ্ছে এখানে ইনডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে। যেমন তারপর বলছে দ্য লিটল বয় ওয়াজ পানিশড বিকজ হি টোল্ড এ লাই, ঠিক আছে। এই যে টেল এ লাই আমরা ডিরেক্ট ইউজ করতে পারি। এখানে যদিও কোনো ইনডিরেক্ট অবজেক্ট নাই, অনেকের সেম মনে হতে পারে, কিন্তু এটা একটা ফ্রেজ, টেল এ লাই, এখানে ডিরেক্ট। অথবা এইভাবে আমরা বলতে পারি হি টোল্ড হিজ মাদার এ লাই, এখানে হিজ মাদারটা হচ্ছে এখানে ইনডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা এক্সারসাইজগুলো ঝটপট করে ফেলি, ঠিক আছে। দেখি কোথায় সে ইউজ হয় আর কোথায় টেল ইউজ করে, সেটা আমরা ঝটপট করে ফেলি। ভিডিওটি এখনই পজ করে তোমরা অ্যান্সারগুলো করে ফেলো। ওকে, আই হোপ অ্যান্সারগুলো করা হয়ে গেছে। তাহলে অ্যান্সারগুলো আমরা মিলিয়ে নিই। এখানে নিচেই আমরা দেখতে পাচ্ছি যে 10টা অ্যান্সার এখানে দেওয়া আছে, আমরা অ্যান্সারগুলো একটু মিলিয়ে নিই, এবং যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই সলভ ক্লাস হবে, সলভ ক্লাসে আমরা সেই প্রবলেমগুলো সলভ করব। ওকে, ঠিক আছে। বিষয়গুলো খুবই ইজি, এখানে তেমন জটিল কিছু নেই। যেমন আমি 2-1টা সলভ করে দিই। এখানে যেমন বলছে হারভে গ্যাপ হি উড টেক আস অন এ পিকনিক টুডে, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে যে দ্যাটটা এখানে নেই, একটা সাবজেক্ট ক্লজ ভার্ব ক্লজ দেওয়া আছে এখানে। এখানে আমরা সিম্পলি হারভে সেইড হি উড টেক আস, এখানে আবার সেইজ বলা যাবে না, কারণ এখানে হি উড টেক আস বোঝাই যাচ্ছে, এখানে পাস্ট ফর্ম ইন্ডিকেট করা আছে। তো হারভে সেইজ, এখানে দ্যাটটা নেই আর কি, দ্যাটটা থাকতেও পারে বা নাও থাকতে পারে। যেহেতু ইনডিরেক্ট অবজেক্ট নেই সেহেতু আমরা এখানে সে ইউজ করছি আর কি, সেইড ইউজ করছি। দেন পিটার গ্যাপ দ্য চিলড্রেন সাম ফানি স্টোরিজ নাও, এখানে দ্য চিলড্রেন সাম ফানি স্টোরিজ নাও, তার মানে এখানে আমরা ইউজ করবো ইজ টেলিং সাম ফানি স্টোরিজ। এই যে দেখো টেল এ স্টোরি আমরা পড়েছিলাম, এখানে টেল এ স্টোরি, ইনডিরেক্ট অবজেক্ট তো এখানে আছে দ্য চিলড্রেন, তার মানে এখানে টেল ইউজ হবে। আর যেহেতু এখন বলছি যে আমরা রাইট ফর্ম অফ ভার্বে দেখেছি যে নাও এগুলো যখন থাকে তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি, তাহলে এখানে হবে পিটার ইজ টেলিং, ঠিক আছে। তারপরে হু টোল্ড ইউ দ্যাট হি ওয়াজ গোয়িং টু নিউ ইয়র্ক, ঠিক আছে, যে তোমাকে কে বলেছে যে সে নিউ ইয়র্কে যাচ্ছে। এই বিষয়গুলো খুবই ইজি। যেমন হোয়েন ডিড ইউ ড্যাশ মেরি দ্যাট দ্য পার্টি উড বি, ঠিক আছে। এখানে যেটা বলছে হোয়েন ডিড ইউ কি হবে, টেল, মানে কাউকে কোনো কিছু বলা, তো এখানে টেল হবে, ঠিক আছে। টেল মেরি, হোয়েন ডিড ইউ টেল মেরি, এখানে আবার টোল্ড বলে দিও না, কারণ এখানে ডিড আছে, ঠিক আছে। তো এই বিষয়গুলো দেখতে হবে। অক্সিলারি ভার্ব দেখে টেন্সটা দেখেই প্রত্যেকটা বিষয় আলোচনা করতে হয়, আমরা মানে অ্যান্সার করতে হয়। আমরা যখন টেন্স পড়েছি তখন আমরা খুব ভালোভাবে দেখেছি বিষয়গুলো। তো ঠিক আছে, যে এখানে সে আর টেল নিয়ে খুব ঝামেলা হওয়ার কথা না। তারপরে ডো আর মেক, আমরা কিছু এক্সপ্রেশন আছে যেগুলোতে আমরা সবসময় ডো ইউজ করি এবং কিছু কিছু জায়গায় আমরা মেক ইউজ করি, এগুলো একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। রিমেম্বার দ্য ফলোইং এক্সপ্রেশন, নিচের এক্সপ্রেশনগুলো সবসময় মনে রাখবা। যেমন কোনো কিছু অ্যাডভান্স বোঝাতে মেক অ্যাডভান্সেস ইন, বা মেক অ্যান অ্যাটেম্প্ট, কোনো প্রচেষ্টা বোঝাতে, কোনো কম্পেয়ার করতে মেক এ কম্প্যারিজন, মেক এ কন্ট্রিবিউশন, মেক এ ডিসিশন, মেক এ ডিস্টিংশন, মেক এ ফোরকাস্ট, মেক এন ইনভেস্টমেন্ট, মেক এ সাজেশন। এই এক্সপ্রেশনগুলো সবসময় মনে রাখতে হবে। এই এক্সপ্রেশনগুলো মেক দিয়ে সবসময় ইউজ করতে হয়। যদিও ডো আর মেক দুইটা দিয়ে করা বোঝায়, মানে সিমিলার মিনিং, কিন্তু দুইটার ইউজের ক্ষেত্রটা এখানে একটু ডিফারেন্ট। তো এই এক্সপ্রেশনগুলো মনে রাখতে হবে। যেমন অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে ডো এন অ্যাসাইনমেন্ট, ডো বিজনেস, ডো এ ডিউটি, ডো এ জব, ডো রিসার্চ, এই বিষয়গুলো ভালোভাবে মনে রাখতে হবে। যেমন এখানে আই হ্যাভ মেড এ রিসার্চ অন দ্য ট্রাইব, এটা বললে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। কারণ কোনো অ্যাসাইনমেন্ট কিংবা কোনো রিসার্চ এগুলো যখন করি তখন আমরা ডো ইউজ করি, ঠিক আছে। তাহলে এখানে হবে আই হ্যাভ ডান এ রিসার্চ অন দ্য ট্রাইব, ঠিক আছে। এই বিষয়গুলো
মাথায় রাখতে হবে, এই ফ্রেজগুলো বা এক্সপ্রেশনগুলো ভালোভাবে মুখস্থ রাখতে হবে। ওকে, তারপর আমরা চলে আসি আমাদের আজকের শেষের দিকে টপিকে, যে ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট অবজেক্ট। আমি একটু আগেও বলেছি, ডিরেক্ট অবজেক্ট হচ্ছে যেই কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে আমার অবজেক্ট, এবং কাজটা মানে তুমি সাপোজ কোনো একটা স্টোরি বলছো কাউকে, ঠিক আছে, স্টোরি যে বলছো, স্টোরিটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এখন কাকে বলছো স্টোরিটা, যাকে বলছো সে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তো এখানে বলা আছে, আমরা একটু দেখি বিষয়টা, যে দেয়ার আর টু ওয়েজ অফ রাইটিং দ্য অবজেক্টস অফ মেনি ভার্বস উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। ঠিক আছে, দ্য ইনডিরেক্ট অবজেক্ট মে অকার আফটার দ্য ডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্টটা কি হতে পারে, ডিরেক্ট অবজেক্টের পরে হতে পারে। ঠিক আছে, আচ্ছা, preceded by a preposition or it may occur before the direct object without being preceded by a preposition. ঠিক আছে, the prepositions that are generally used in this structure are for and to. ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্টের মাঝখানে আমরা প্রিপোজিশন যেটা ইউজ করি সেটা সাধারণত কি হয়, ফর অথবা টু হয়ে থাকে। তো এখানে স্ট্রাকচারটা আমরা দেখি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডিরেক্ট অবজেক্ট প্লাস ফর অথবা টু প্লাস ইনডিরেক্ট অবজেক্ট, অথবা আমরা ডিরেক্টভাবে ইউজ করতে পারি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট এবং তারপর ডিরেক্ট অবজেক্ট। তো এখানে যেটা বিষয়টা বলছে যে আমরা যদি ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট একসাথে ইউজ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা আইদার এই ফরম্যাটটা ইউজ করবো, ভার্বের পর প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট এবং তারপর ডিরেক্ট অবজেক্ট বসাবো। আর যদি আমরা ডিরেক্ট অবজেক্টটাকে ইনডিরেক্ট অবজেক্টের আগে বসাতে চাই, সেই ক্ষেত্রে ভার্বের পর আগে ডিরেক্ট অবজেক্ট হবে এবং তারপর ফর এবং টু থাকবে এবং তারপর ইনডিরেক্ট অবজেক্ট থাকবে। অর্থাৎ স্ট্রাকচারটা হচ্ছে, যদি আমি ভার্বের পর আগে ইনডিরেক্ট অবজেক্ট ইউজ করি, তারপর আমি সরাসরি ডিরেক্ট অবজেক্ট ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। যেমন করিম টোল্ড মি এ স্টোরি, ঠিক আছে, মিটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আর স্টোরি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমি ইনডিরেক্ট অবজেক্টটা আগে ইউজ করি, ডিরেক্ট অবজেক্টটা যদি আগে ইউজ করি, যেমন আমি এভাবে বলতে পারবো না যে করিম টোল্ড এ স্টোরি মি, ঠিক আছে, এভাবে বলা যাবে না। তখন বলতে হবে করিম টোল্ড এ স্টোরি টু মি, ঠিক আছে। তো এখানে প্রথমে যদি ডিরেক্ট অবজেক্ট ইউজ করি, সেক্ষেত্রে ইনডিরেক্ট অবজেক্টের পূর্বে ফর অথবা টু থাকবে, এটা মিনিং অনুসারে। তাহলে এখন আমরা এখানে এক্সাম্পল দেখি, যে আই গেভ দ্য বুক টু ডেম। তো এখানে দেখতে পাচ্ছি ডিরেক্ট অবজেক্টের পর আমরা প্রিপোজিশন টু ইউজ করেছি, তারপর ইনডিরেক্ট অবজেক্টটা ইউজ করেছি। তো আমি ইনডিরেক্ট অবজেক্টটা শুরুতে নিয়ে প্রিপোজিশন ছাড়া বলতে পারতাম যে আই গেভ ডেম দ্য বুক। এক্ষেত্রে ইনডিরেক্ট অবজেক্ট যখন আমরা শুরুতে ইউজ করি, তারপর ডিরেক্ট অবজেক্ট ইউজ করি, সেক্ষেত্রে কি লাগে না, প্রিপোজিশনটা দিতে হয় না। নোট আছে, নোটে সেটাই বলা আছে যে ইনডিরেক্ট অবজেক্ট যখন আমরা ডিরেক্ট অবজেক্টের পূর্বে ইউজ করি, তখন কোনো প্রিপোজিশন থাকে না। তো এখানে আমরা কিছু এক্সাম্পল এখানে দেখি, যেমন ইনকারেক্ট বলছে দ্য ডক্টর সেক্রেটারি সেন্ট টু দেম দ্য ম্যানুস্ক্রিপ্ট লাস্ট নাইট, ঠিক আছে। আচ্ছা, তো এখানে যেটা বলছে যে এখানে টুটার দরকার ছিল না, ঠিক আছে, টু প্রিপোজিশনটা এখানে দরকার নেই। আমরা সিম্পলি বলতে পারি দ্য ডক্টর সেক্রেটারি সেন্ট দেম দ্য ম্যানুস্ক্রিপ্ট লাস্ট নাইট, এভাবে বলতে পারি দ্য ডক্টর সেক্রেটারি সেন্ট দেম দ্য ম্যানুস্ক্রিপ্ট লাস্ট নাইট। অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্টটা শুরুতে দেম এবং তারপর ডিরেক্ট অবজেক্ট যে দ্য ম্যানুস্ক্রিপ্ট, ঠিক আছে। অথবা শুরুতে যদি আমরা ডিরেক্ট অবজেক্টটা রাখতে চাই যে দ্য ডক্টর সেক্রেটারি সেন্ট দ্য ম্যানুস্ক্রিপ্ট, সেই ক্ষেত্রে ইনডিরেক্ট অবজেক্টের পূর্বে একটা প্রিপোজিশন টু লাগবে। তো আমরা এই সেন্টেন্সটাকে দ্য ডক্টর সেক্রেটারি সেন্ট টু দেম দ্য ম্যানুস্ক্রিপ্ট লাস্ট নাইট, এটা ভুল রয়েছে, এটাকে আমরা দুইভাবে কারেক্ট করতে পারি, আইদার প্রথমে ডিরেক্ট তারপর প্রিপোজিশন তারপর ইনডিরেক্ট অবজেক্ট, অথবা প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট তারপর ডিরেক্ট অবজেক্ট। যেমন দ্য ডক্টর সেক্রেটারি সেন্ট দ্য ম্যানুস্ক্রিপ্ট টু দেম লাস্ট নাইট, অথবা দ্য ডক্টর সেক্রেটারি সেন্ট দেম দ্য ম্যানুস্ক্রিপ্ট লাস্ট নাইট, ঠিক আছে। তারপর এখানে একটা নোট দিয়েছে যে ইফ দ্য ডিরেক্ট অবজেক্ট অ্যান্ড দ্য ইনডিরেক্ট অবজেক্ট আর বোথ প্রোনাউন্স, দ্য ফার্স্ট রুল ইজ জেনারেলি ইউজড। অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট আর ডিরেক্ট অবজেক্ট দুইটাই যদি প্রোনাউন হয়, তাহলে আমাদের প্রথমে ডিরেক্ট অবজেক্টটা দিতে হবে এবং তারপর ইনডিরেক্ট অবজেক্ট দিতে হবে, এবং সেক্ষেত্রে কী করতে হবে, প্রিপোজিশনটা ইউজ করতে হবে। প্রিপোজিশন সহজেই রুলটা, অর্থাৎ ফার্স্ট রুল এটা, প্রিপোজিশন প্রথমে ডিরেক্ট তারপর প্রিপোজিশন তারপর ইনডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট দুইটাই যদি হয়, সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন সহজেই রুলটা ওইটা ইউজ করব। যেমন দে গেভ আস ইট, এটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। এখানে প্রথমে ডিরেক্ট অবজেক্টটা দিতে হবে, দে গেভ ইট টু আস, ঠিক আছে। আই হোপ ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট নিয়ে কারো মনে এখন আর কোনো প্রশ্ন নেই, খুব ভালো করে বুঝতে পেরেছি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। টপিকগুলো আমরা খুব ভালোভাবে
দেখেছি, আমি আশা করি, আমি এক্সপেক্ট করছি সবাই ভালোভাবে বুঝেছো প্রত্যেকটা টপিক। যদি কারো কোনো লেকিংস থাকে তারা পুনরায় আবার লেকচারটি দেখতে পারো, এবং তারপরে যদি প্রবলেম থাকে ইনশাআল্লাহ আমরা সলভ ক্লাসে সেগুলো সলভ করার চেষ্টা করব, এবং প্রবলেমগুলো অবশ্যই আমাদের কাছে তোমরা পৌঁছানোর চেষ্টা করবে। তো ইতিমধ্যেই আমরা আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের উপর যে সিলেবাসটি ছিল সেটি শেষ করেছি, এবং আমার সাথেও আজকে হয়তোবা শেষ ক্লাস এটি, যে আবার হয়তোবা সলভ ক্লাসে দেখা হতেও পারে। তো যেই বিষয়টা আমি বলবো যে আমরা গ্রামাটিক্যাল প্রশ্ন যখন সলভ করব তখন কিছু বেসিক জিনিস আমরা মাথায় রাখবো, যে সেন্টেন্সে কয়টা ক্লজ রয়েছে, সাবজেক্ট এবং ভার্ব ঠিকঠাক মতো আছে কিনা, রেশিওটা ঠিক আছে কিনা, সেন্টেন্স সাবজেক্ট আর ভার্বের অসমান রয়ে গেছে কিনা, ক্লজ একের অধিক প্রিন্সিপাল ক্লজ হয়ে যাচ্ছে কিনা কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন ছাড়া, সেই বিষয়গুলো। প্লাস টেন্সটা দেখতে হবে, প্রিন্সিপাল ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজের টেন্স, যে সিকোয়েন্স অফ টেন্স আমরা পড়েছি সেটা এগ্রি করছে কিনা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা দেখতে হবে, ভার্বটা সাবজেক্টের সাথে এগ্রি করছে কিনা। এই কিছু বেসিক জিনিস আমাদের মাথায় রাখতে হবে, তাহলে প্রশ্নগুলো আমরা ইজিলি সলভ করতে পারবো। তো দেখতে দেখতেই আমি ক্লাসটি মানে অ্যাডমিশন প্রোগ্রামের ক্লাসের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি সবাই পুরো প্রোগ্রামটি ভালোভাবে আমরা উপভোগ করেছি, এবং সবাই খুব ভালোভাবে প্রত্যেকটি বিষয় বুঝতে পেরেছি, এবং যদি কোনো সমস্যা থাকে বা ত্রুটি থাকে আমরা ইনশাল্লাহ সলভ ক্লাসে সেগুলো মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। তো 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, আমার পক্ষ থেকেও সবাইকে ধন্যবাদ। সবার একটি সুন্দর ভবিষ্যৎ আমি কামনা করছি, এবং সবাই অ্যাডমিশন টেস্টে খুব ভালো রেজাল্ট করো এবং সবাই ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাও, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আজকের শেষ ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।